ওয়াকার সামরিক শাসন জারি না করেও বাংলাদেশে তার নিজের ক্ষমতা বলয় তৈরি করতে চেয়েছিল। ধারণা করা যায় যে বাংলাদেশও ক্রমশ সেনাবাহিনীর রাষ্ট্র হতে যাচ্ছে, যেটা আসলে 90-এ অফিসিয়ালি পরাজিত হয়েছিল, আনঅফিসিয়ালি 96-তে পরাজিত হয়েছিল, আনঅফিসিয়ালি 2011-এর সময় পরাজিত হয়েছিল, কিন্তু এখনো তারা আছে এবং সেটারই চলমান প্রক্রিয়া হিসেবে সেনাবাহিনী এখনো মাঠে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থের প্রয়োজনে যেই দেশে সেনা শাসন তাদের বিরুদ্ধে তারা অভিযান করবে, আবার যেই দেশে সেনা শাসন তাদের জন্য প্রয়োজন তারা সেই দেশ সেনাবাহিনীকে সমর্থন করবে। সেনাবাহিনীর মাঝে তো ওই ভয়টাও আছে, আওয়ামী লীগের মতো একটা বিশাল দল যে কোনো ফিরে আসবে। এটা সেনাবাহিনী মাঠে থাকা না থাকার সাথে আওয়ামী লীগের ফিরে আসার মানে কোনোই সম্পর্ক নেই। আওয়ামী লীগের আওয়ামী লীগ কোনো একদিন ফিরে আসলে সেনাবাহিনীর অনেকেই তো বিপদে পড়তে পারেন, সেই হিসাবে তো তাদের আছে। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে সেনাবাহিনীতে 75-এর 15ই আগস্ট যেহেতু সেনা কর্মকর্তারাই বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যা করে, সুতরাং সেনাবাহিনীর অভ্যন্তরে 75-এর 15ই আগস্টের আগে থেকেই এবং 90 সাল পর্যন্ত সেনাবাহিনীতে একটা প্রোপাগান্ডা ছিল। শুধু 90 না, 90 পরবর্তী মানে 96 পর্যন্ত, খালেদা জিয়ার ক্ষমতায় থাকা পর্যন্ত। কারণ আমরা জিয়া রহমান এবং খালেদা এরশাদ সরকারকে সামরিক স্বৈরাচার বলি, কিন্তু খালেদা জিয়ার 91 থেকে 96 কিন্তু সামরিক স্বৈরাচার, কারণ তিনি ক্যান্টনমেন্টের ভাবি, জিয়া রহমানের স্ত্রী। সুতরাং তারা মনে করেছে তারাই ক্ষমতায় ছিল। তো এই দীর্ঘ 21 বছর তারা সরাসরি ক্ষমতায় থেকেছে এবং এক ধরনের প্রোপাগান্ডা ছিল যে বাংলাদেশে আওয়ামী লীগ সেনাবাহিনী বিরোধী, তারা জনগণের বাহিনী হিসাবে রক্ষী বাহিনী গঠন করার চেষ্টা করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে, এবং এই রক্ষী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই কিছু সামরিক কর্মকর্তা গিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে। এই প্রোপাগান্ডা সেনাবাহিনীর ভেতরে অ্যান্টি আওয়ামী লীগ একটি মনস্তত্ত্ব তৈরি করে এবং সেই মনস্তত্ত্বটা এখনো চলমান। এবং আপনি দেখবেন যে 2000 এবং হত্যাকাণ্ডকে এটাই আসছে যে 2009 ক্ষমতায় আসার 1 মাসের মাথায় আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর জন্য বিডিআর হত্যাকাণ্ডের মতো একটি ঘটনা ঘটলো, এবং 50-এর অধিক সামরিক অফিসার, যেটি মুক্তিযুদ্ধের সময়ও মারা যায়নি, সামরিক অফিসারকে মানে ব্রিলিয়ান্ট সামরিক কর্মকর্তাকে হত্যা করা হলো। সুতরাং অ্যান্টি আওয়ামী লীগ ন্যারেটিভটাকে সেনাবাহিনীতে জায়মান রাখার জন্যই একটি গোষ্ঠী সবসময় তৎপর থেকেছে। সুতরাং সেই ক্ষেত্রে এই যে বর্তমান সেনাবাহিনী যারা মাঠে আছে তাদের ভেতরে অনেকেই অ্যান্টি আওয়ামী লীগ। ঘটনাটি সেখানে নয়, বর্তমান যে সেনাবাহিনী তারা শুধুমাত্র আওয়ামী লীগকে মোকাবেলা করা বা সরকারকে সহায়তা করার জন্য মাঠে আছে এরকম না। সুস্পষ্টভাবে 21 বছর যেমন বাংলাদেশে সেনা শাসন ছিল, এই ইউনূসের 18 মাসেও তুলনামূলকভাবে কম বেশি সেনাবাহিনীই ছিল ক্ষমতায় কিংবা ক্ষমতার পেছনে। 1/11-এর সময়ে 2 বছর সেনাবাহিনী ছিল ক্ষমতায় কিংবা ক্ষমতার পেছনে। এই যে গ্যাস কূপ নিয়ে হঠাৎ করে কথা বলা, এটি তো যখন নাকি একটি বাহিনী প্রধানমন্ত্রীর অধীন এবং তারা একটি সরকারের আজ্ঞাবহ আর রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত, তারা কিন্তু অভ্যন্তরীণ এই অর্থনৈতিক বিষয়ে, বাণিজ্য বিষয়ে কিন্তু কখনোই তারা মন্তব্য করতে পারে না। সেনা বা প্রধানের এই মন্তব্যের ভেতর দিয়ে এটা স্পষ্ট হচ্ছে যে এই সেনাবাহিনী, বর্তমানে যে সেনাবাহিনী আছে, তাদের আচরণ পাকিস্তানের সেনাবাহিনীর মতো। আপনি দেখেন, পাকিস্তানে কিন্তু একমাত্র রাষ্ট্র যেখানে একটি আইন পাশ হলো যে প্রতিরক্ষা বিভাগ সেনা প্রধানের হাতে থাকবে।
সুতরাং বাংলাদেশে সরাসরি সেনা প্রধানের হাতে থাকবে প্রতিরক্ষা বিভাগ, সেটি তারা বলছে না, কিন্তু সেনা প্রধানের বিভিন্ন বক্তব্যের ভেতর দিয়ে এটি স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সেনাবাহিনীর আচরণ অনেকটাই পাকিস্তানের সেনাবাহিনীর আচরণের মতো। এবং আমরা একটা কথা বলি সব সময়, সেটা হচ্ছে পৃথিবীতে সব রাষ্ট্রের সেনাবাহিনী আছে, কিন্তু পৃথিবীতে দুটি সেনাবাহিনীর রাষ্ট্র আছে, একটি মায়ানমার আর একটি পাকিস্তান। আচ্ছা, সেনাবাহিনী এখনো মাঠে আছে, কিন্তু 18 জুলাই থেকে, তাই তো? আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার যখন নাকি আন্দোলন নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনীকে মাঠে নামালো, সেই সেনাবাহিনী মাঠে থাকলো, কিন্তু উল্টো তারা আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করলো। এবং 5 আগস্টে আমরা 1971 সালে যেমন ট্যাঙ্কের উপরে ওঠে মুক্তিযোদ্ধারা বিজয় উল্লাস করেছিল, এবং ওই সময়ের সেনাবাহিনীর সদস্য যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা সেখানে আনন্দ উল্লাস করেছে, এমনকি আমাদের সহযোগী যারা ছিল ভারতীয় সেনাবাহিনীর সঙ্গেও ট্যাঙ্কে উঠে তাদের জাহাজ কি বলে জিপে ওঠে আমরা আনন্দ উল্লাস করতে দেখেছি। উদাহরণটা এই কারণে দিলাম যে 5 আগস্টে সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর একই আচরণ কিন্তু আমরা দেখেছি। তার মানে জুলাই আগস্টের আন্দোলনে শেখ হাসিনা যখন তাদেরকে নামালো আন্দোলনটাকে নিয়ন্ত্রণে আনার জন্য, দেশকে স্থিতিশীল করার জন্য, উল্টো তারা আন্দোলনের সঙ্গেই সম্পৃক্ত হলো। প্রথমে পেছন থেকে ছিল, পরে সরাসরি। এর অন্যতম উদাহরণ আমরা দেখতে পাই, শেখ হাসিনা চলে যাবার পরে 2 ঘন্টার মধ্যে সেনাপ্রধান সকলকে ধৈর্য ধরার আহ্বান জানালেন, তিনি নিজে দেখবেন বললেন, এবং সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে তিনি মিটিং করলেন। তারপরে ইউনূস আসলো, ইউনূসকে সহ 8 তারিখে গিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে শপথ করালেন, এবং আমরা জেনেছি যে মনে অনেক ব্যথা নিয়েও ডক্টর ইউনূসকে তিনি মেনে নিয়েছিলেন। তার মানে 5 আগস্টের ভেতর দিয়ে শুধু যে শেখ হাসিনাকে মানে ক্ষমতা থেকে সরানো এটি মূল লক্ষ্য ছিল সেটি না, বরং জনগণকে সামনে রেখে, অর্থাৎ জনপ্রতিনিধিদেরকে সামনে রেখে সেনাবাহিনী রাষ্ট্রটাকে চালাতে চেয়েছে। কারণ বর্তমানে জাতিসংঘ শান্তি মিশনে যাবার জন্য যদি সেনাবাহিনী সেনা শাসন দেয়, তাহলে শান্তিরক্ষী বাহিনীতে কিন্তু তাদের আর সুযোগটা থাকবে না। আপনার তো এটাও মাথায় রাখতে হবে যে ট্রাম্পের সঙ্গে যখন নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রী দেখা করার জন্য তেমন একটা সুযোগ পায় না বা পেতে কষ্ট হয়, সেখানে পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে ট্রাম্প লাঞ্চ করেন। এগুলো তো একটা মেসেজ, তাই না? যেহেতু আইএসপিআর কোনো বিবৃতি দেয়নি, এখানে কিন্তু উচ্চ সতর্কতা অর্থাৎ হাই অ্যালার্ট জারি করা হয়েছে, এবং সন্দেহ করা হচ্ছে যে তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি এর সঙ্গে এদের যোগাযোগ রয়েছে। এবং এপ্রিলে এই গোয়েন্দা অভিযান চলে, এবং গোয়েন্দা অভিযানটা চলে ঢাকা, চট্টগ্রাম, যশোর, গুরুত্বপূর্ণ 3টা জায়গা। আপনাকে এর সঙ্গে আপনাকে মিলাতে হবে, ঢাকা হচ্ছে কেন্দ্রীয় ভাবে, সুতরাং কেন্দ্রীয় তো এক ধরনের নিয়ন্ত্রণ থাকতে হবে। কেন যশোর এবং কেন চট্টগ্রাম? চট্টগ্রাম বলতে মূলত কক্সবাজার। এখন এইখান থেকে এয়ার ফোর্সের যে এয়ার বেসটা আছে সেখান থেকে খুব নিকটতম দূরত্ব হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের সাথে। আবার এদিকে চট্টগ্রাম থেকে হচ্ছে আপনার কি বলে মায়ানমারের পরে যে ভারতের অংশটা সেখানে। এখন এই যে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা এবং তাদের যে কার্যক্রম, এটার সঙ্গে আপনাকে দুটো বিষয় যদি একটু মেলাতে বলি, সমীকরণটা হচ্ছে এরকম: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পাবলিকলি বলেছে আমরা পশ্চিমবঙ্গে আক্রমণ করে দেব। এখন ইসলামাবাদ কিংবা করাচি থেকে কিন্তু পশ্চিমবঙ্গে আক্রমণ করা যাবে না, করতে হলে ভূখণ্ডটা ব্যবহার করতে হবে বাংলাদেশের ভূখণ্ড। তার মানে তারা যে ষড়যন্ত্রের নীল নকশাটা তৈরি করেছিল
ভারতকে অস্থিতিশীল করার জন্য বা ভারত বিরোধী একটি যুদ্ধ পরিস্থিতি তৈরির জন্য, এবং এই যুদ্ধে পাকিস্তান সরাসরি অংশগ্রহণ না করলেও পাকিস্তানিদেরই একটা অংশগ্রহণ থাকবে ভারতের বিরুদ্ধে। সেই কারণে এই যে গোয়েন্দা তৎপরতা, এবং এখানে 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, 4 জন বিভিন্ন দেশে চলে গেছে, তার মধ্যে পাকিস্তান, পর্তুগাল, তুরস্ক এবং নিউজিল্যান্ডের কথা বলা হচ্ছে। এবং গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে কিন্তু ছুটি বাতিল করা হয়েছে। আর নিম্ন পদস্থ যারা, তাদের মোবাইল ফোন জব্দ করে পর্যবেক্ষণ করা হচ্ছে। তার মানে ধরে নেওয়া যায় যে বিমান বাহিনীর অভ্যন্তরে যা ঘটছিল সেই ঘটনাগুলো যাতে ঘটতে না পারে তার বিপরীতে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তারা আপাতত বিষয়টা সামাল দিতে পেরেছে। এখন এই যে গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটতে যাচ্ছিল, এটি সামাল দেওয়ার প্রক্রিয়াটি তখন ঘটলো বিএনপি ক্ষমতায় আসার পরে, 12 ফেব্রুয়ারির নির্বাচনের ভেতর দিয়ে ক্ষমতায় আসার পরে সামরিক বাহিনীতে কিন্তু উচ্চপদস্থ অনেক রদবদল করেছে। কারণ ইউনূস সরকারের সময়ে 18 মাসে আমরা পাবলিকলি দেখেছি সেনাবাহিনীর অসংখ্য সদস্য কিন্তু পাকিস্তানপন্থী, ইসলামী জঙ্গিবাদী মতাদর্শে বিশ্বাসী, এবং তাদের সঙ্গে গোলাম আজম পুত্রের একটি নিয়মিত যোগাযোগ আছে। শুধু গোলাম আজম পুত্র না, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল জাহাঙ্গীর আলম, তার যোগাযোগ ছিল। এই যোগাযোগের ভেতর দিয়ে তারা কিন্তু 12 ফেব্রুয়ারির নির্বাচনের পরেও সেনাবাহিনীর ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি করে ইউনূসকেই ক্ষমতায় রাখার একটি প্রক্রিয়া তারা করতে চেয়েছিল। এবং তারই প্রক্রিয়া হিসেবে পূর্ববর্তী প্রক্রিয়া হিসেবে কিন্তু হাদিকেও হত্যা করা হয়েছিল, এবং হাদির হত্যাকারীদের ভারতে আশ্রয় দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু তারাই বলেছে। অথচ ততক্ষণ পর্যন্ত কিন্তু ভারত কাউকে গ্রেপ্তার করেনি। তারপরে ভারত গ্রেপ্তার করেছে, তাদের শুনানি চলছে। এখন এই যে বিমান বাহিনীর ভেতরে এত ভয়ঙ্কর একটা ঘটনা, আর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, এটির সঙ্গে আরেকটি যোগসূত্র আপনাকে মেলাতে হবে। ইউনূস সরকারের সময় তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আনঅফিসিয়ালি বাংলাদেশ ভিজিট করে যায়। আনঅফিসিয়াল বলা হচ্ছে কেন? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে কোনো প্রোটোকল দেয়নি, কিন্তু তিনি এসেছেন। তিনি কক্সবাজারে মিটিং করেছেন, চট্টগ্রামে মিটিং করেছেন, বিভিন্ন সেনা কর্মকর্তাদের সাথে মিটিং করেছেন। এগুলো সবই কিন্তু পাবলিক নিউজ। সুতরাং এই জায়গাতে দাঁড়িয়ে আমার কাছে মনে হয় যে বর্তমান যে সরকার, তার বিএনপি সরকার, তারা চেষ্টা করছে 18 মাসে যে পাকিস্তান পন্থীদের আইএসআই এর মাধ্যমে বাংলাদেশের মাটিতে তাদের যে জাল বিস্তার হয়েছিল, সেই জালগুলো কাটার চেষ্টা করছে, ভাঙার চেষ্টা করছে। তারই একটি হচ্ছে বিমান বাহিনীর ঘটনা, এবং এটিকে বিচ্ছিন্নভাবে আমরা দেখতে চাই না। কারণ হচ্ছে আপনাকে আমাদের এটিও ভুলে গেলে চলবে না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতারা ডিজিএফআই এর অফিস গুড়িয়ে দেওয়ার কথা বলেছিল, ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার কথা বলেছিল। এটিতে একটি শক্তি ছিল তাদের কাছে, এবং সেই শক্তিটি কিন্তু দেশীয় কোনো অস্ত্র দিয়ে লড়াইয়ের শক্তি না। একটি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে সামরিক সরঞ্জাম দরকার, সেই সামরিক সরঞ্জামগুলো বাংলাদেশে মজুদ আছে, লুট হওয়া অস্ত্রগুলো মজুদ আছে, সেগুলো দিয়েই তার মানে বাংলাদেশকে পুরোপুরি দখল করার প্রক্রিয়ার যে পাকিস্তানিদের যে ষড়যন্ত্র, যেটি মার্কিন ষড়যন্ত্রের নীল নকশার অংশ, সেখানে পাকিস্তান অংশ এখনো সক্রিয় আছে। এটি বিমান বাহিনীর ঘটনাটা আমাদেরকে মনে করিয়ে দেয়।